সম্মানিত দর্শক, শ্রোতা, সুধী, আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট আশিক এলাহী। আজকে আইনের একটি বিষয়, বিশেষ করে যারা আইনজীবী হতে যাচ্ছেন অথবা আইনের সাথে সংশ্লিষ্ট আছেন, তাদের জন্য একটি প্রয়োজনীয় তথ্য, আর আমরা এর বাইরে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য জানার একটি বিষয়। যে আজকে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে আমরা জানি বা শুনি যে পরোয়ানা, অর্থাৎ কোনো ব্যক্তিকে যখন আদালত তাকে ধরার জন্য যে আদেশটি দিয়ে থাকে সেটিকে আমরা পুলিশকে বলে থাকে বা কোনো আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীকে, যে তাকে ধরে বিজ্ঞ আদালতে নিয়ে আসার জন্য। সাধারণত এই বিষয়টাকে আমরা জানি পরোয়ানা বা গ্রেফতারি পরোয়ানা, যেটাকে ওয়ারেন্ট বলা হয়। আজকে এই ওয়ারেন্ট বেশ কয়েক প্রকারের হতে পারে, সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ওয়ারেন্ট বিষয়ে অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা বিষয়ে আমাদের দেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধি, যেটা 1898 সন থেকে কার্যকর, এই ফৌজদারি কার্যবিধির 75 ধারায় ওয়ারেন্ট সম্পর্কে বিধান সন্নিবেশন করা হয়েছে, আইনে বলা হয়েছে। এই ধারাটি বিশ্লেষণ করলে যে বিষয়গুলি আমরা পাই সেটি হচ্ছে যে প্রধানত দুই ধরনের ওয়ারেন্ট হয়ে থাকে। সেটি কি আমরা দেখি, আমাদের বোর্ডে যদি আসে আমরা দেখি যে একটি হচ্ছে যে সিআর মামলার ওয়ারেন্ট। সিআর মামলা বলতে নালিশি মামলা বা অভিযোগ মামলা, যে সকল মামলাগুলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগকারীগণ বা নালিশকারীগণ ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি দায়ের করে থাকেন, এবং সেই মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত যখন আসামিকে প্রধানত কখনো কখনো প্রথম দিকে বা মামলার শুরুতে সমন দিয়ে থাকে। কোনো কোনো মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এই আসামিকে ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা দেওয়া দরকার, তখন হয়তো বা মামলার শুরুতেই সেই ওয়ারেন্ট দিয়ে থাকে। এবং এই যে ওয়ারেন্ট, যে ম্যাজিস্ট্রেট করে মামলা দায়েরের ফলে আসামির প্রতি যে ওয়ারেন্ট জারি করা হয় বা পরোয়ানা জারি করা হয়, সেটি হচ্ছে যে সিআর মামলা বা নালিশি মামলার ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা। এটি সিআর মানে হচ্ছে যে কমপ্লেন্ট রেজিস্টার। আরো একটি ওয়ারেন্ট বলতে আরেকটি ধরন হয়ে থাকতে এছাড়া সেটি হচ্ছে যে জিআর মামলা। জিআর মামলা, এটি শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি সেটা হচ্ছে জেনারেল রেজিস্টার বলি আমরা থাকি আইনের ভাষায়। অর্থাৎ বিজ্ঞ আদালতে সরাসরি ছাড়াও থানায় যে সকল মামলা দায়ের করা হয়, সেই মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত যখন আসামির বিরুদ্ধে পরোয়ানা বা গ্রেফতারি পরোয়ানা জারি করে থাকে বা ওয়ারেন্ট জারি করে থাকে, সেটিকে আমরা বলি জিআর মামলার ওয়ারেন্ট। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন বাহিনীর ক্ষেত্রে বা বিভিন্ন কারণে আরো একাধিক মামলার ক্ষেত্রে বা প্রয়োজনে ওয়ারেন্ট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। আজকে আমরা সেই বিষয়গুলো সামগ্রিকভাবে ওয়ারেন্ট যেটাকে বলা যেতে পারে সেটা 10 প্রকারের। যারা আইনের ছাত্রী রয়েছেন তারা তাদের পড়াশোনার ক্ষেত্রে, বিশেষ করে অ্যাডভোকেসি পড়ার ক্ষেত্রে অনেক সময় আপনারা এই জিনিসটি জানেন বা অনেকে শুনেছেন যে সামগ্রিকভাবে পরোয়ানা কত প্রকার। এটার উত্তরটা হয়তো বা অনেকে জানেন বা শুনেছেন, সেটি হচ্ছে 10 প্রকার। আজকে সেই 10 প্রকার কি কি, এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, জানবো এবং জানানোর চেষ্টা করব। চলুন দেখি আমরা। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে যে গ্রেফতারি পরোয়ানা অর্থাৎ অ্যারেস্ট ওয়ারেন্ট, অর্থাৎ যেটা কোর্ট বা ম্যাজিস্ট্রেট, অর্থাৎ জিআর মামলা হতে পারে, সিআর মামলা হতে পারে, গ্রেফতারি জেনারেল, যেটা সমগ্র মানুষ জানে এবং সাধারণের ক্ষেত্রে যে আদেশটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে, এবং এই ফৌজদারি কার্যবিধির 75 ধারায় এই বিষয়টাতে বলা হচ্ছে যে গ্রেফতারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট। এটা এক নাম্বার। দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে তল্লাশি পরোয়ানা, যেটাকে সার্চ ওয়ারেন্ট আমরা বলে থাকি বা বলতে পারি। সেটা হচ্ছে যখন কোথাও কোনো ব্যক্তি অথবা কোনো বস্তু কোথাও মনে করা হয় যে সেখানে আটক আছে বা থাকতে পারে, এইটিকে নিয়ে আসার জন্য বিজ্ঞ আদালত একটি ওয়ারেন্ট দিয়ে থাকেন। সেটি হচ্ছে যে তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট, যে সেই জায়গাটা, সেই পরিস্থিতিটা, সেই জায়গাটায় যেন তল্লাশি চালাইতে পারে, এর জন্য আদালত একটি আদেশ ইস্যু করেন,
সেটি একটি পরোয়ানা এবং সেটি হচ্ছে তল্লাশি পরোয়ানা, যেটাকে আমরা সার্চ ওয়ারেন্ট বলতে পারি। 3 নম্বর হচ্ছে মুক্তি পরোয়ানা। অর্থাৎ কোনো ব্যক্তিকে যখন আটক করা হয় তাকে মুক্তি দেওয়ার জন্য এটিও একটি পরোয়ানা ইস্যু করা হয় এবং এই পরোয়ানার মাধ্যমে তাকে সেই বন্দিদশা থেকে মুক্ত করা হয় বা মুক্তি দেওয়া হয়। এরপরে রয়েছে যে কোনো কারণে যখন কাউকে কোনো আইনগতভাবে জরিমানা করা হয়, সেই জরিমানা করার পরে এই জরিমানাটার জন্য একটি পরোয়ানা ইস্যু করা হয়, সেটাকে বলে থাকে জরিমানা পরোয়ানা। এরপর হচ্ছে ক্রোক পরোয়ানা। অর্থাৎ কোনো আসামিকে যখন কোনোভাবে খুঁজে না পাওয়া যায়, তাকে শনাক্ত করা না যায়, সে যখন বিজ্ঞ আদালতে হাজিরা না দেয়, তখন আদালতে অনুমতিক্রমে বা আদালতের কাছে আবেদন করলে আদালত যদি প্রয়োজন মনে করে, তাহলে সেই আসামির সম্পত্তি তার সম্পত্তি ক্রোক করার জন্য একটি আদেশ দিয়ে থাকে এবং সেই আদেশটি হচ্ছে যে একটি পরোয়ানা এবং সেটিকে বলে ক্রোক পরোয়ানা বা ক্রোকি পরোয়ানা। এই হলো 5 নাম্বার। 6 নম্বরে আসে সংযুক্তি পরোয়ানা। এটি একটি পরোয়ানা যেটি কোনো কিছু সংযোজন করার জন্য হয়তোবা দিয়ে থাকে। এরপরে রয়েছে জেল পরোয়ানা। জেল পরোয়ানার বিষয়টি হচ্ছে যে যখন কোনো আসামিকে পুলিশ ধরে নিয়ে আসে অথবা কোনো মামলার আসামি যখন বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে বা হাজিরা দেয়, আদালত যদি মনে করে যে সেই আসামিকে তাকে আটক করতে হবে, তাকে জেলে পাঠাতে হবে, তখন বিজ্ঞ আদালত একটি আদেশের মাধ্যমে, একটি পরোয়ানার মাধ্যমে তাকে জেলে পাঠানোর জন্য একটি আদেশ দিয়ে থাকে এবং সেটি হচ্ছে জেল পরোয়ানা, যেটি আমরা হরহামেশা মামলা পরিচালনার সময় দেখে থাকি যে অনেক আসামি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে অথবা হাজিরা দেয়। সেই ক্ষেত্রে যদি আদালত মনে করে যে তাকে আইনের আশ্রয় নিতে হবে, অর্থাৎ আইনের অধীনে রাখতে হবে, সেক্ষেত্রে একটি পরোয়ানা ইস্যু করে, সেটি হচ্ছে জেল পরোয়ানা, আমরা যেটাকে সিডব্লিউ বলে থাকি। যাই হোক, এরপরে আসছে রেলওয়ে পরোয়ানা। রেলওয়ে নিজস্ব ব্যবস্থাপনায় আইন অনুযায়ী তাদের প্রয়োজনে তারা কখন পরোয়ানা ইস্যু করে থাকে, সেটাকে রেলওয়ে পরোয়ানা বলতে পারি। তারপরে রয়েছে পরিচয় পরোয়ানা, পরিচয়পত্র সাবমিট করা, এই বিষয়ে পরোয়ানা। এবং সর্বশেষ যেটি রয়েছে হুলিয়া। যখন কোনো আসামিকে পরোয়ানা ইস্যু করার পর, গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার, তাকে কোনোভাবেই খুঁজে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে একটি বিশেষ ব্যবস্থায় হুলিয়া জারি করা হয় এবং এই হুলিয়ার যে আদেশটি সেটি একটি পরোয়ানা এবং এই পরোয়ানাটিকে আমরা বলতে পারি হুলিয়া পরোয়ানা। এইভাবে সামগ্রিকভাবে 10 প্রকারের, মানে 10টি প্রয়োজনে পরোয়ানা ইস্যু হয়ে থাকে। সেই পরোয়ানাগুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এটি মূলত, আবারও বলছি, যারা আইনজীবী হতে যাচ্ছেন বা আইনের সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদের জন্য বিশেষভাবে প্রয়োজন হবে। আর যারা সাধারণ রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের হচ্ছে জানার জন্য, বোঝার জন্য এই বিষয়টি, এই আজকের এই ভিডিওটি কাজে লাগতে পারে। এতক্ষণ যারা আমার সঙ্গে থাকলেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।